প্রথম কোশ্চেন বলছে দ্য মোস্ট ক্রিটিক্যাল পিরিয়ড অফ অ্যাকুইজিশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইজ। ভাষা অর্জন এবং বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পিরিয়ডটা কোনটা? গুরুত্বপূর্ণ সময়টা কোনটা? প্রিন্যাটাল পিরিয়ড, আর্লি চাইল্ডহুড, মিডল চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স। মাথায় রাখবে প্রিন্যাটাল বলতে জন্মের আগে। তো জন্মের আগে বা প্রসব প্রাক প্রসবকালীন, মানে একটা শিশু যে জন্মাবে তার আগের কথা বলতে চাইছেন। সে সময়ে শিশুদের কি থাকে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ডেভেলপমেন্ট ভালো হয়। অতএব এটা একটা ভালো, মানে গুরুত্বপূর্ণ স্টেজ এমনটা বলা যাবে না। কেন? শিশুদের ভাষার বিকাশ জন্মের পরেই ঘটে, আগে নয়। তারপরে আর্লি চাইল্ডহুড রয়েছে। মাথায় রাখবে আর্লি চাইল্ডহুড একটা স্টেজ যেখানে কি হয়, শিশুরা যে কোনো জিনিস খুব দ্রুত কি করতে পারে, অ্যাকোয়ার করতে পারে এবং তাদের খুব দ্রুত ডেভেলপও হয়। তাই মাথায় রাখবে ভাষা অর্জন এবং বিকাশ এই দুইয়ের জন্য গুরুত্বপূর্ণ হলো আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড মাথায় রাখবে। আচ্ছা, তারপর 2 নম্বর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট প্রপোজড বাই লরেন্স কোলবার্গ। বলছে নিচের কোন স্টেজটা লরেন্স কোলবার্গের দ্বারা প্রস্তাবিত মোরাল ডেভেলপমেন্টের স্টেজ? আমরা মোরাল ডেভেলপমেন্ট বলতে কি বলেছিলাম, ওই যে নৈতিক বিকাশ। কোলবার্গ যে নৈতিক বিকাশের ওপর একটা থিওরি রচনা করেছেন, থিওরি লিখেছেন, তার গল্প। তো লরেন্স কোহেলবার্গ যে নৈতিক বিকাশের তত্ত্বটা লিখেছেন, তার মধ্যে নিচের কোনটা তার স্টেজ? লেটেন্সি স্টেজ হবে না। কেন লেটেন্সি স্টেজ হবে না? আমরা জানি এটা ফ্রয়েডের গল্প। 2 নম্বর কি বলছে? তার সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন মাথায় রাখবে অবশ্যই। সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন এটা কিন্তু লরেন্স কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট একটা স্টেজ। তারপরে কি বলছে? কংক্রিট অপারেশনাল স্টেজ, এটা পিয়াজের থিওরি, পিয়াজের থিওরির স্টেজ আর কি। ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি, এটা এরিকসনের। তাই উত্তর হবে 2 নম্বর, তার সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, যাকে আহ, সমাজ কেন্দ্রিক বলা হয়, মানে আহ, সমাজ কেন্দ্রিক চিন্তা ভাবনা আর কি যেখানে ঘটে। তারপর আসো, during classroom discussion, a teacher often pays more attention to boys than girls. ক্লাস চলাকালীন একজন শিক্ষক কি করছেন, মেয়েদের তুলনায় বা মেয়েদের থেকে ছেলেদের প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা একটা উদাহরণ। কার উদাহরণ? জেন্ডার বায়াস, জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার রিলেভেন্স আর জেন্ডার কনস্ট্যান্সি। মাথায় রাখবে একজন শিক্ষক কি করছেন, মেয়েদের তুলনায় ছেলেদেরকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার মানে একটা লিঙ্গকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং অন্য লিঙ্গকে গুরুত্ব দিচ্ছেন না। এমন কোন সিচুয়েশন যদি ঘটে তাহলে তাকে বলা হয় লিঙ্গ পক্ষপাত। তাকে কি বলা হয়? লিঙ্গ পক্ষপাত বা লিঙ্গ বৈষম্যতা। সো আনসার ওয়ান ইজ কারেক্ট। লিঙ্গ বৈষম্যতা। লিঙ্গ বৈষম্যতা কেন? কারণ হলো যে একটা লিঙ্গকে বেশি গুরুত্ব দিচ্ছে, একটা লিঙ্গকে কম গুরুত্ব দিচ্ছে, তার মানে নিশ্চয় সমতা আসছে না। আর সমতা না আসাকে বলা হয় বৈষম্যতা। ওকে। 4 নম্বর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইফেক্টিভ স্ট্র্যাটেজি টু রিডিউস চিলড্রেন্স জেন্ডার স্টিরিওটাইপিং অ্যান্ড জেন্ডার রোল। মাথায় রাখবে জেন্ডার স্টিরিওটাইপিং অ্যান্ড জেন্ডার রোল কনফর্মিটি, এই দুটোকে হ্রাস করার জন্য কোন পদ্ধতিটা বা কোন স্ট্র্যাটেজিটা ইফেক্টিভ, কার্যকারী? আচ্ছা, মাথায় রাখবে যে জেন্ডার স্টিরিওটাইপ তোমাদের বলেছিলাম। জেন্ডার স্টিরিওটাইপ কি বলেছিলাম? জেন্ডার স্টিরিওটাইপ
জেন্ডার স্টেরিওটাইপ মানে বলেছিলাম লিঙ্গ সম্বন্ধে একটা রূঢ়িবাদী চিন্তাধারা, কোন একটা লিঙ্গ সম্বন্ধে। এই রূঢ়িবাদী চিন্তাধারাটা কি? বলো। রূঢ়িবাদী চিন্তাধারাটা কি? রূঢ়িবাদী চিন্তাধারা হলো কারোর প্রতি কোনো ফিক্সড মনোভাব পোষণ করা। যেমন কেউ যদি বলে মেয়েদের মতো কান্না করিস না, এটা লিঙ্গ রূঢ়িবাদিতা। কেন লিঙ্গ রূঢ়িবাদিতা? কারণ হলো এখানে আমি কান্নাটাকে মেয়েদের সাথে কি করছি, ফিক্সড করে দিচ্ছি। এই যে মেয়েদের সাথে ফিক্সড করে দিলাম, একে বলা হয় লিঙ্গ রূঢ়িবাদ। আবার আমরা যদি বলি যে ভাই মেয়ের মতো রান্না করছিস কেন, ছেলেরা কখনো রান্না করে নাকি? তার মানে এই রান্নাটা আমি কি করলাম, মেয়েদের সাথে জুড়ে দিলাম, ছেলেদের থেকে আলাদা করে দিলাম। তার মানে আমি লিঙ্গ সম্বন্ধে একটা কি করছি, রূঢ়িবাদী চিন্তাধারা পোষণ করছি। একে বলা হয় লিঙ্গ স্টেরিওটাইপ। আবার এটা কালারের ক্ষেত্রে হয়, যেমন আমরা অনেক সময় বলি যে মেয়েরা লাল রং পছন্দ করে, অতএব মেয়েদের রং হলো লাল, ছেলেরা কেন লাল পরবে? বা আরো অন্য কোনো কালার হতে পারে, শুধু লাল বলি না। বা অনেক সময় আমরা বলি যে আরে ভাই এই খাবারটা তো মেয়েরা খায়, ছেলেরা খায় নাকি, এ তো মেয়েদের খাবার। এই ধরনের কথাবার্তা গুলোকে বলা হয় লিঙ্গ স্টেরিওটাইপ। ওকে। তো আমাকে কোশ্চেনটা কি করেছে, আমাকে কোশ্চেনটা করেছে যে লিঙ্গ রূঢ়িবাদকে কমানোর জন্য কোনটা কি কার্যকরী স্ট্র্যাটেজি, কোনটা কার্যকরী কৌশল, এটা আমাকে বলেছে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবে, এখানে বলেছে কি লিঙ্গ মানে জেন্ডার রোল কনফর্মিটি। জেন্ডার রোল কনফর্মিটিটা কি এখানে মাথায় রাখবে। ধরে নাও যে আমরা কোন একটা জেন্ডার সম্বন্ধে বা কোন একটা লিঙ্গ সম্বন্ধে অন্যদের তুলনায় ভিন্ন ধারণা পোষণ করছি, ভিন্ন ধারণা। যেমন আমরা যদি বলি যে ছেলেরা যে কোনো জিনিস, যে সে কম্পিটিটিভ হোক বা আর কিছু হোক, সেগুলোতে তারা খুব দৃঢ়ভাবে কাজ করতে পারে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট। আবার অন্য ক্ষেত্রে মেয়েরা কি হয়, মেয়েরা উৎসাহিত হয় আবেগকে বেশি পরিচালিত করার জন্য। এই ধরনের কথাগুলো আর কি, একে বলা হয় জেন্ডার রোল কনফর্মিটি। যাকে বিষয়টা হলো এই ধরনের চিন্তাধারা, এই ধরনের রূঢ়িবাদকে কমাবো কিভাবে। এই ধরনের চিন্তাধারা যদি কমানোর আমরা গল্প বলি, তাহলে প্রথমে মাথায় রাখতে হবে যে জেন্ডারটা কি, সেগুলো আলোচনা করতে হবে। সো ডিসকাশন ডিসকাশন অ্যাবাউট জেন্ডার বায়াস। জেন্ডারটা কি আগে যদি আমরা আলোচনা করি, জেন্ডার ভূমিকা কি সেটা নিয়ে যদি আলোচনা করি, তারপরে যদি বলছে ডিসকাশন অ্যাবাউট জেন্ডার বায়াস, লিঙ্গ বৈষম্যতা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে নিশ্চয়ই কি হবে, এই জেন্ডার স্টিরিওটাইপিংটা কমা যাবে। কেন? কারণ হলো যখন আমরা এক লিঙ্গের সাথে আরেক লিঙ্গের যে বৈষম্যতা তৈরি হয়, এই বৈষম্যতার পেছনে কারণটা কি, কেন হয়, কি ধরনের বৈষম্যতা দেখা দেয়, এই ধরনের বিষয়গুলো যদি আমরা আলোচনা করি, তাহলে নিশ্চয়ই ছেলেদের মধ্যে বা শিশুদের মধ্যে কি করা যাবে, এই লিঙ্গ রূঢ়িবাদকে কমানো যাবে। সো আনসার হবে 1 নম্বর। তারপর কি বলছে, এমফাসাইজ জেন্ডার স্পেসিফিক রোলস না, কোন একটা নির্দিষ্ট জেন্ডার উপর গুরুত্ব দিলেই যে জেন্ডার স্টেরিওটাইপিং কমবে এমনটা নয়, বরং বেড়ে যাবে। জেন্ডার সেগ্রেগেটেড প্লে গ্রুপস, প্লে গ্রুপস কে কি করছে, লিঙ্গগতভাবে আলাদা করে দিচ্ছে না, এতে স্টেরিওটাইপিং বাড়বে। জেন্ডার সেগ্রেগেটেড সিটিং অ্যারেঞ্জমেন্ট, বসার সিট আলাদা করে দিচ্ছে যে লিঙ্গ ভেদে, এখানেও কিন্তু স্টেরিওটাইপিং কমবে না। কমাতে চাইলে জেন্ডার বায়াস সম্বন্ধে আলোচনা করতে হবে, লিঙ্গ বৈষম্যতা সম্বন্ধে আলোচনা করতে হবে, তাহলে সম্ভব। তারপর আসো 5 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং থিওরিস্ট while viewing children as active seekers of knowledge, বলছে নিচের কোন তাত্ত্বিক শিশুদেরকে মনে করেন তারা অ্যাক্টিভ সিকার্স অফ নলেজ, তারা সক্রিয় জ্ঞান সন্ধানকারী।
emphasized the influence of social and cultural contents on their thinking. যারা কি করছে, তাদের চিন্তার ওপর সামাজিক এবং সাংস্কৃতিক যে গুরুত্ব পড়ে, মানে সামাজিক এবং সাংস্কৃতিক যে প্রভাব পড়ে তার ওপর জোর দিয়েছেন। আমরা জানি যে লিঙ্গর ক্ষেত্রে সে ছেলে হোক অথবা মেয়ে হোক, সামাজিক প্রভাবটা কিন্তু একটা বড় জিনিস। আর ভাইগোটস্কি এটা নিয়ে আলোচনা করেছেন যে সোশ্যাল অ্যান্ড কালচারাল যে এটা ফ্যাক্টর, এটা কিন্তু চরমভাবে প্রভাবিত করে চিলড্রেনদের, শিশুদের। আর এরই মাধ্যমে তারা কি করে, অ্যাক্টিভলি সক্রিয়ভাবে নিজে কোনো কিছু শিখতে পারে। তোমাদের আমি এর আগে বলেছিলাম যে লেভ ভাইগোটস্কি এতে যে তারা কনস্ট্রাকটিভিস্ট আর কি, তারা কনস্ট্রাকটিভিজম বিশ্বাসী। কেন? শিশু কি করবে, নিজে থেকে কোনো কিছু কনস্ট্রাক্ট করতে পারবে, এটা তাদের ইয়ে রয়েছে, অ্যাবিলিটি রয়েছে। তাদেরকে শুধু কি করতে হবে, একটু সাহায্য লাগবে, না হলে প্রত্যেকটা শিশুর একটা অ্যাবিলিটি আছে, তারা নিজের কাজ নিজে করতে পারবে। তাহলে তার সম্পূর্ণ কাজ যে আমাকে করে দিতে হবে এটা ম্যাটার না, ম্যাটারটা কি সে নিজেই সক্রিয় যদি থাকে তাহলে সে অর্জন করতে পারবে। ওকে, তাই এই যে যেহেতু তোমাদের একটা ট্রিক বলে দিই, কোশ্চেনে যদি সোশ্যাল কালচারাল কথাটা থাকে আর অপশনে যদি লেভ ভাইগোটস্কি থাকে তাহলে উত্তর হবে লেভ ভাইগোটস্কি। কোশ্চেনে যদি লেভ ভাইগোটস্কি থাকে আর অপশনে যদি সোশ্যাল কালচারাল কথাটা থাকে তাহলে উত্তর হবে কি, উত্তর হবে সোশ্যাল কালচারাল। এটা মাথায় রাখবে। আমাকে বলেছে যে শিশুদেরকে সক্রিয় জ্ঞান সন্ধানকারী বলা হয়েছে এবং তাদের ওপর কি রয়েছে, তাদের থিঙ্কিং, চিন্তনের ওপর সামাজিক সাংস্কৃতিক প্রভাব রয়েছে, তার উপর তিনি জোর দিয়েছেন। তাহলে নিশ্চয়ই উত্তর হবে কি লেভ ভাইগোটস্কি। জন বিওয়াটসন হবে না, ইনি হলেন বিহেভিয়ারিস্ট মানে আচরণমূলক তাত্ত্বিক, আর জিন পিয়াজেস্ট প্রজ্ঞামূলক তাত্ত্বিক, আর লোরেন্স কোহলবার্গ হলেন মোরাল ডেভেলপমেন্ট বা মোরাল থিওরির আর কি তাত্ত্বিক। ওকে, তারপরে আসো 6 নম্বর কি বলছে, while working on a jigsaw puzzle, জিগসা পাজেলে কাজ করার সময় 5 years old Najma says to herself, 5 বছর বয়সী নাজমা সে নিজেকে বলছে, সে নিজেকে কি বলছে, হোয়ার ইজ দ্য ব্লু, হোয়ার ইজ দ্য ব্লু পিস, কোথায় নীল টুকরোটা, নো নট দিস অন, না এটা নয়, ডার্কার অন, এটা মানে কালো, এটা একটা কালো বা আরো গাঢ়, that would go here and make this so, ও সেটা নিশ্চয়ই কি হয়েছে, সেটা এখানে গিয়ে জুতাটা তৈরি করবে আর কি, would go there and make this shoe। গল্পটা হলো, এখানে গল্পটা কথাগুলো যাই বলুক না কেন, এখানে বলতে চাই 5 years old নাজমা says to herself, সে নিজেকে কথা বলছে, মানে সে কথা যে বলছে সে নিজের সাথে কথা বলছে। দিস কাইন্ড অফ টক ইজ রেফার্ড টু বাই ভাইগোটস্কি। এই ধরনের কথাকে কি বলা হয়, যেটা ভাইগোটস্কি বলতে চাইছেন, প্রাইভেট স্পিচ, টক অ্যালাউড, স্ক্যাফোল্ডিং, ইগোসেন্ট্রিক। উত্তর হবে কি প্রাইভেট স্পিচ। কেন? নাজমা নিজেকে কথা বলছে, তার মানে তার এটা ব্যক্তিগত কথা, সো উত্তর হবে প্রাইভেট স্পেস। টক অ্যালাউড তো হবে না, এখানে জোরে জোরে কথা বলা বিষয়টা না। স্ক্যাফোল্ডিং না, স্ক্যাফোল্ডিং কি টেম্পোরারি সাপোর্ট, আর ইগোসেন্ট্রিক স্পিচ মানে আত্মহন্যে কথা বলা, নিজের কথা বলা না। ওকে, তারপরে আসো গিভিং কোর্স টু চিলড্রেন অ্যান্ড অফারিং সাপোর্ট। ছাত্রদেরকে ইঙ্গিত দেওয়া এবং সাহায্য করা, মানে শিশুদেরকে ইঙ্গিত দেওয়া এবং সাহায্য করা। when and when needed is, when needed মানে যখন প্রয়োজন পড়বে,
গল্পটা বলছে যে শিশুদেরকে ইঙ্গিত দেওয়া এবং সাহায্য করা যখন তাদের প্রয়োজন হবে ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের উদাহরণ? রিইনফোর্সমেন্ট, কন্ডিশনিং, মডেলিং, স্ক্যাফোল্ডিং। কি বলেছিলাম? কোন একটা শিশু কোনো কাজ করছে, তাকে ইশারা ইঙ্গিত দেওয়া, তাকে হিন্ট দেওয়া, তাকে ক্লু দেওয়া, তাকে সাহায্য করা, এই ধরনের কাজকে বলা হয় স্ক্যাফোল্ডিং। কি বলা হয়? স্ক্যাফোল্ডিং। মাথায় থাকবে? মাথায় রাখো, স্ক্যাফোল্ডিং মানে হলো কাউকে টেম্পোরারি সাপোর্ট করা, সাহায্য করা বা ইশারা ইঙ্গিত দেওয়া যাতে সে কাজ করতে পারে। দেখবে তোমাদের এতে স্কুলের জীবনটার কথা মনে করো, যে তোমরা বলতে বলতে অনেক কিছু আটকে গেছো, স্যার কি করেন, ও যেখানে আটকে গেছো ওটা জাস্ট বলে দিলেন, তারপর দিব্যি তুমি ঠিকঠাক বাকিটা বলে ফেললে। এই যে সাহায্যটা করলেন স্যার, একে বলা হয় স্ক্যাফোল্ডিং। ওকে। তারপর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং বিহেভিয়ার্স ক্যারেক্টারাইজ দ্য কংক্রিট অপারেশনাল স্টেজ? নিচের কোন বিহেভিয়ারটা ক্যারেক্টারাইজ করছে কাকে? কংক্রিট অপারেশনাল স্টেজকে, অ্যাজ প্রপোজড বাই জিন পিয়াজে, যেটা জিন পিয়াজে দ্বারা প্রস্তাবিত। এখানে আমাকে বলেছে কংক্রিট অপারেশনাল স্টেজ। ওকে। হাইপোথেটিকো, এক নম্বর কি বলছে? হাইপোথেটিকো ডিডাকশন রিজনিং, প্রপোজিশনাল থট। মাথায় রাখবে এই হাইপোথেটিকো ডিডাকশন রিজনিং এগুলো কিন্তু তোমার অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। এই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং গুলো কংক্রিট অপারেশনালে হয় না, এগুলো ফর্মাল অপারেশনালে দেখা যায়। তো হাইপোথেটিকো ডিডাকশন রিজনিং, এটা তোমরা জানো, এর আগে আমি বলেছি, এটা একটা আহ, অনুমান অবরোহমূলক যুক্তি। মানে এখানে কোনো কিছুকে অনুমান সাপেক্ষে প্রমাণ করা। আমি আগে কোনো আহ, সমস্যার সমাধানটা বলে দিলাম যে এটা হতে পারে, তারপর তাকে আমি কি করছি? প্রমাণ করছি। এই ধরনের থিঙ্কিং কে, থটকে হাইপোথেটিকো ডিডাকশন রিজনিং বলা হয়। আর এই ধরনের হাই থট কোথায় কাজ করে? অপারেশনাল স্টেজে। ওকে। সো এটা উত্তর হবে না। তারপর কি বলছে? কনজারভেশন প্লাস ইনক্লুশন। কনজারভেশন মানে সংরক্ষণ এবং শ্রেণী অন্তর্ভুক্তকরণ। ক্লাস ইনক্লুশন মানে শ্রেণী অন্তর্ভুক্তকরণ। এটা হবে। এই কংক্রিট অপারেশন স্টেজের শিশুরা কি করতে পারে? আহ, সংরক্ষণ এবং শ্রেণী অন্তর্ভুক্তকরণ করতে পারে, কোনো কিছুকে সংরক্ষিত করতে পারে এবং সেটাকে আবার কোনো ক্লাসে অন্তর্ভুক্ত করতে পারে, যে এটা কার দিকে হবে, এটা কার দিকে হবে, এই যে এইগুলো শ্রেণীগুলো ডিভাইড করতে পারে। ওকে। তারপর ডেফার্ড ইমিটেশন, অবজেক্ট পার্মানেন্স। ডেফার্ড ইমিটেশন এন্ড অবজেক্ট পার্মানেন্স গল্পটা বলেছে। তো ডেফার্ড মানে এমনি আমরা যে কাউকে কি করা? অনুসরণ করা। একদম ডেফার্ড মানে অ্যাকচুয়ালি বিলম্বিত, যাকে বোঝায়। আর অবজেক্ট পার্মানেন্স মানে বস্তুর স্থায়িত্ব। এটা কিন্তু সেন্সরি স্টেজে দেখা যায়, এটা তো হবেই না। ওকে। তারপর ইরিভার্সিবিলিটি, মেক রিপ্লে, ইরিভার্সিবিলিটি, এগুলো কিন্তু তোমার জাস্ট সেন্সরি যেখানে শেষ হচ্ছে আর প্রি অপারেশন যেখানে শুরু হচ্ছে, এই অবস্থাতে ঘটে। তারপর আসুন 9 নম্বর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পিয়াজেটিয়ান কনস্ট্রাক্ট ইন দ্য কনটেক্সট অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন? বলছে পিয়াজেটিয়ানের প্রসঙ্গে, মানে পিয়াজে যে জ্ঞানমূলক প্রকার কথা বলেছেন তার প্রসঙ্গে কগনিটিভ, শিশুদের কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞা বিকাশের ক্ষেত্রে নিচের কোনটা? আসলে গল্পটা এমন বলতে চাইছে যে নিচের কোনটি শিশুদের জ্ঞান বিকাশের ক্ষেত্রে একটি পেঁয়াজের তৈরি করা জিনিস, একটা পেঁয়াজের তৈরি করা জিনিস বা পেঁয়াজে এটাকে নির্মাণ করেছেন। না, আমরা জানি পেঁয়াজে স্কিমার কথা বলেছেন। স্কিমা কি? স্কিমা হলো কোন একটা মুহূর্তে বা কোন একটা সময় অর্জিত কোন তথ্যকে বলা হয় স্কিমা। তুমি কোনো কিছু দেখলে, দেখার সময় যে তথ্যটা পেলে, এটাকে স্কিমা বলা হয়। ওকে। তাহলে এটা পেঁয়াজের তৈরি করা, অর্থাৎ পেঁয়াজের নির্মাণ করা, পেঁয়াজে কনস্ট্রাক্ট করেছেন। তাই উত্তর হবে 1 নম্বর। ওকে। তারপর অবজারভেশনাল লার্নিং, কন্ডিশনিং, রিইনফোর্সমেন্ট, এগুলো না, এগুলো তিনি বলেননি। তারপরে দেখো
যে প্রাইমারি অবজেক্টিভস অফ অ্যাসেসমেন্ট শুড বি, মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। আমরা মূল্যায়ন কেন করি? প্রথমত বলি, মূল্যায়ন আমরা এই জন্য করি যে যখন আমরা মূল্যায়ন করি সেটার মূল উদ্দেশ্য কি, যে ছাত্রকে শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? ঠিকঠাক ভাবে শিক্ষা দেওয়া। তার জন্য মূল্যায়ন করি। তো ঠিকঠাক ভাবে শিক্ষা দেবো, এটা কি করে বুঝবো? এই জন্য আমরা মূল্যায়নটাকে করি, যে একটা শিশুকে আমরা যদি মূল্যায়ন না করি তাহলে বুঝতে পারবো না সে কোথায় স্ট্রং, কোথায় দুর্বল, মানে কোথায় শক্তিশালী আর কোথায় দুর্বল হচ্ছে। কারণ তার স্ট্রেংথ এন্ড উইকনেসটাকে আমরা দেখতে পারবো না। আমি যদি তাকে মূল্যায়ন করি, আমি যদি তাকে অ্যাসেস করি, তাহলে আমি কি করব, যে আমি যা পড়ালাম সে পড়ানোর টপিকে সে কোন জায়গাতে, কোন ক্ষেত্রে সে কি রয়েছে, সে শক্তিশালী রয়েছে, আবার কোথায় সে দুর্বল রয়েছে, এটা আমি বের করতে পারবো। তাহলে যেখানে তার দুর্বলতা রয়েছে সেটাকে আমি আবার কি করতে পারবো, রিটিচিং এর মাধ্যমে শেখাতে পারবো। ফলে কি হবে, তার যে শিখনটা আরো মজবুত হবে। এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তারপরে আমরা মূল্যায়ন করি এই উদ্দেশ্যে যে কে কতটা স্কোর করলো, কার কতটা ক্ষমতা রয়েছে, কে পরবর্তী ক্লাসে যাবে, কে যাবে না, এগুলো স্থির করি। কিন্তু প্রাথমিকভাবে আমাদের উদ্দেশ্য কি, স্টুডেন্টকে কি করা, সঠিকভাবে প্রশিক্ষিত করে তোলা, তাদের শিখনকে পরিপূর্ণ করা। আর যখন শিখনকে পরিপূর্ণ করব, তখন কোন একটা বিষয় যে আমি পড়ালাম সেই বিষয়ে সে কোন জিনিসগুলো জানতে পারছে বা কোন জিনিসগুলো বুঝতে পেরেছে আর কোনগুলো সে বুঝতে পারেনি, এটাকে আমরা কি করি, স্থির করার জন্য মূল্যায়ন করি। তাই আমাদের 1 নম্বর অপশন কি বলছে, অ্যাসাইনিং র্যাঙ্ক স্টুডেন্ট, র্যাঙ্ক টু স্টুডেন্টস, ছাত্রদের র্যাঙ্ক তৈরি করা না, এখানে কোনো র্যাঙ্ক বা ক্রম তৈরি করার বিষয়টা নয়। আমরা এগুলো করি কিন্তু পরে, এগুলো প্রাথমিক নয়। আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স ক্ল্যারিটি অ্যান্ড কনফিউশন অ্যাবাউট রিলেটেড কনসেপ্ট, যে রিলেটেড কনসেপ্ট রয়েছে, যে কনসেপ্টটা বা যে ধারণা পড়ানো হচ্ছে, তার সম্বন্ধে একটা শিশুর কেমন স্বচ্ছতা রয়েছে, কতটা স্বচ্ছতা রয়েছে এবং কতটা সে কনফিউশনে রয়েছে, মানে কতটা সে বিভ্রান্তিতে ভুগছে, এইগুলো জানার জন্য আমরা কি করি, মূল্যায়ন করি। এটাই তার প্রাথমিক উদ্দেশ্য মূল্যায়নের। এটা হবে সত্য কথা, অবশ্যই। কেন? কারণ হলো আমরা মূল্যায়ন করি, তার প্রাথমিক উদ্দেশ্য কিন্তু এটাই, যে আমরা শিশুদেরকে বুঝতে চাই যে তাদের কোন বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, কোন বিষয়গুলো তাদের কনফিউশন রয়েছে, কোন বিষয়গুলো তারা ঠিকঠাক পেরেছে, কোন বিষয়গুলো ঠিকঠাক পারেনি। এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা কিন্তু মূলত কি করি, মূল্যায়ন করি। আর এটা আমাদের প্রাথমিক উদ্দেশ্য। তারপর লেভেলিং স্টুডেন্টস অ্যাজ পার দেয়ার স্কোর, অবশ্যই স্কোর অনুযায়ী হবে, এগুলো পরের গল্প। মেকিং পাস অর ফেল, এগুলো সব পরের গল্প, কিন্তু প্রাথমিক উদ্দেশ্য তাদেরকে ঠিকঠাক ভাবে শিক্ষা দেওয়া। ওকে, তোমরা 1 মিনিট ধরো তো। দেখো মেসেজ দিয়ে আসবে তো, রিভাইভ হবে, পড়াশোনা যাবে। আচ্ছা, তারপরে আমরা 11 নম্বর কোশ্চেন করবো, তাই তো? কি বলছেন যে
হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট ইন্টেলিজেন্স ইজ কারেক্ট? বুদ্ধিমত্তা সম্পর্কে কোন স্টেটমেন্টটি সঠিক? তো প্রথমে কি বলছে, ইন্টেলিজেন্স ইজ এ ফিক্সড অ্যাবিলিটি ডিটারমাইন্ড অ্যাট দ্য টাইম অফ বার্থ অনলি। ইন্টেলিজেন্স, এই যে বুদ্ধিমত্তা, এটা একটা কি ফিক্সড অ্যাবিলিটি, মানে একটা নির্দিষ্ট ক্ষমতা যেটা একমাত্র জন্মানোর সময় স্থির হয়। না, এটা ইন্টেলিজেন্স সম্বন্ধে ঠিক কথা নয়, বুদ্ধিমত্তা সম্বন্ধে ঠিক কথা নয়। জন্মানোর সময় ডিটারমাইন করা হয় না, স্থির করা হয় না যে কার ইন্টেলিজেন্স কতটা, এটা হয় না। তারপর কি বলছে, ইন্টেলিজেন্স ক্যান বি অ্যাকুরেটলি মেজার্ড অ্যান্ড ডিটারমাইন্ড বাই ইউজিং স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। এই যে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট গুলো রয়েছে, এই টেস্টের মাধ্যমে আমরা যে বিভিন্ন ধরনের যে করি টেস্ট গুলো নিয়ে, এর মাধ্যমে আমরা কি করতে পারি, একদম যথাযথভাবে ইন্টেলিজেন্সকে মাপতে পারি। এটাও ভুল কথা, কেন আমরা অ্যাকিউরেট মেজার কখনো ইন্টেলিজেন্সে করতে পারবো না। ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার অ্যাকিউরেট মেজার করা সম্ভব নয়। তারপর কি বলছে, ইন্টেলিজেন্স ইজ ইউনিটারি ফ্যাক্টর। ইউনিটারি ফ্যাক্টর, ইন্টেলিজেন্স হলো বা বুদ্ধিমত্তা হলো একটা একক উপাদান তত্ত্বের একটা বৈশিষ্ট্য আর কি। এখানে বিষয়টা হলো একক উপাদান না, সিঙ্গেল ট্রেড বা ইউনিটারি ফ্যাক্টর একে বলা যাবে না। কেন? ইন্টেলিজেন্স যদি সিঙ্গেল ট্রেড হতো বা ইউনিটারি ফ্যাক্টর হতো, অর্থাৎ ইন্টেলিজেন্স যদি একক হতো, একক ফ্যাক্টর হতো, একক উপাদান হতো, তাহলে মাথায় রাখতে হবে কোন এক ব্যক্তি, ধরে নাও এটা একটা এক্সাম, পি এক্সাম, এই এক্সামে সফল হয়েছে, তাহলে ওই ব্যক্তি আবার এস এক্সামে কিন্তু সফল হতে পারবে। এটা হলো ইউনিটারি ফ্যাক্টরের গল্প। মানে গল্পটা কেমন, যে একটাই বুদ্ধিমত্তা সব জায়গাতে কাজ করছে। ভাই, একটাই বুদ্ধিমত্তা যদি সব জায়গাতে কাজ করতো, তাহলে কিন্তু কখনোই মানুষ কি হতে পারতো না, যে কোন একটা কাজে ফেল করতো সে সব কাজেই ফেল করতো, যে কোন একটা কাজে পাশ করতো সে সব কাজে পাশ করতো। তা আমরা জানি এমন ঘটনা ঘটে না। অর্থাৎ এটা একক উপাদান বা কোন একক কোন বৈশিষ্ট্য নয়। তারপর কি বলছে, ইন্টেলিজেন্স ইজ মাল্টি ডাইমেনশনাল। ইন্টেলিজেন্স কি ইন্টেলিজেন্স কি রয়েছে, এটা বহুমাত্রিক and set of complex abilities। মাথায় রাখবে অবশ্যই ইন্টেলিজেন্স বহুমাত্রিক, এবং এখানে অনেক কি রয়েছে, একটা সেট অফ কমপ্লেক্স অ্যাবিলিটিস রয়েছে, মানে একটা জটিল দক্ষতার একটা সমাহার রয়েছে। কেন? কারণ হলো এর বহুমাত্রিক এই জন্য বলা হচ্ছে যে ইন্টেলিজেন্স বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করে। ইন্টেলিজেন্স সব জায়গাতে একই রকম কাজ করে না। আমাদের ইন্টেলিজেন্স রয়েছে, এই ইন্টেলিজেন্স এক এক জায়গায় এক এক রকম ইন্টেলিজেন্স আমাদের প্রয়োগ পড়ে। সব জায়গাতে একই রকম ইন্টেলিজেন্স আমরা প্রয়োগ করি না। সো অপশন 4 ইজ কারেক্ট। ইন্টেলিজেন্স সম্বন্ধে এই বক্তব্যটা সত্য কথা। ওকে, তারপরে কি বলছে, আমাদের 11 নম্বর হয়ে গেল, তাই না? 12 বলছে, রুহি অলওয়েজ থিংস অফ মাল্টিপল সলিউশন টু এ প্রবলেম, ম্যানি অফ হুইচ আর অরিজিনাল। বলছে যে রুহি অলওয়েজ থিঙ্ক, রুহি সব সময় ভাবে, মাল্টিপল সলিউশন মানে অনেকগুলো সমাধান, টু এ প্রবলেম কোন একটা সমস্যা, of which are original, many of which are original solution। আর জয়ী যে বিভিন্ন ধরনের বা অনেক রকম সমাধান ভাবেন, তার মধ্যে অনেকগুলোই কিন্তু অরিজিনাল এবং বাস্তব, সঠিক। ওকে, রুহি ইজ ডিসপ্লেইং ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান। এখানে রুহির যে ক্যারেক্টারিস্টিক্স, রুহির যে বৈশিষ্ট্য, এটা কি ডিসপ্লে করছে, কি প্রদর্শন করছে, কি দেখাতে চাইছে? মাথায় রাখবে, রুহি
যখন কোন একটা সমস্যার সমাধান করছে তখন একটা সমস্যার বিভিন্ন রকম সমাধান নিয়ে আসার চেষ্টা করছে বা বিভিন্ন রকম সমাধান নিয়ে আসছে। এই যে বিভিন্ন রকম সমাধান নিয়ে আসা মানে কি একটা সমস্যা সম্পর্কে বিভিন্ন দিক থেকে ভাবা। এই ধরনের ভাবনাকে বলা হয় ডাইভার্জেন্ট থিঙ্কিং। ডাইভার্জেন্ট থিঙ্কিং। আর এ ধরনের ভাবনাকে ডাইভার্জেন্ট থিঙ্কিং যে বলা হয়, আর ডাইভার্জেন্ট থিঙ্কিং যাদের মধ্যে থাকে তারা কি ক্রিয়েটিভ হয়। তাহলে মাথায় রাখবে, যারা ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ মানে কি সৃজনশীল, সৃজনশীল মানে কি যারা কোনো বিষয় সম্বন্ধে নতুন কোনো থট নিয়ে আসতে পারে, নতুন কোনো চিন্তা নিয়ে আসতে পারে, তাদেরকে বলা হয় ক্রিয়েটিভ। মানে ধরে নাও কোনো একটা সমস্যার একটা চিরাচরিত সমাধান রয়েছে, এই সমাধান সবাই করছে, কিন্তু সেই সমাধানে আবার নতুন কোনো সমাধান কেউ যদি নিয়ে আসতে পারে, তাহলে আমরা তাকে বলি যে ছেলেটা বা মেয়েটা খুব ক্রিয়েটিভ, কেন সৃজনশীল, সে এই সমস্যার নতুন সমাধান নিয়ে আসতে পেরেছে। ওকে। তাই এখানে মাল্টিপল সলিউশন নিয়ে আসছে মানে কি, সে একটা কোনো সমাধান প্রক্রিয়ার উপর না থেকে বিভিন্ন সমাধান প্রক্রিয়া সে নিয়ে আসছে বা বিভিন্ন সমাধান প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে চাইছে। তাহলে বুঝতে হবে এটা তার একটা ক্রিয়েটিভ থিঙ্কারের বৈশিষ্ট্যকে ডিসপ্লে করছে, প্রদর্শন করছে, তার সৃজনশীল আহ চিন্তাবিদকেই প্রদর্শন করছে এই বৈশিষ্ট্যগুলো। ওকে। কনভার্জেন্ট তো হবে না। কনভার্জেন্ট মানে কি বলতো, যারা একমুখে চিন্তা করে, মানে একমুখে যা আছে একমুখে। ওকে। কনভার্জেন্ট থিঙ্কিং। তারপর রিজিড থিঙ্কার। রিজিড থিঙ্কার বলতে একদম কঠোর চিন্তাবিদ। কঠোর কঠোর চিন্তাবিদ বলতে যারা কোনোভাবে নিজের অবস্থান থেকে নড়ে না। না, এমন তো হবে না। ইগোসেন্ট্রিক থিঙ্কার, অহংকারী চিন্তাবিদ বা অহংবোধী, এমন কিছু না। 13 নম্বর কি বলছে, ইন এ সিচুয়েশন অফ লেস পার্টিসিপেশন অফ স্টুডেন্টস। বলছে একটা পরিস্থিতি যেখানে লেস পার্টিসিপেশন অফ স্টুডেন্টস, যেখানে কি হচ্ছে, স্টুডেন্ট কম অংশগ্রহণ করছে, বিলঙ্গিং টু এ ডিফারেন্ট গ্রুপ, আর সেই স্টুডেন্ট গুলো যারা বঞ্চিত গ্রুপের মধ্যে অন্তর্গত। ইন এ টিচিং লার্নিং প্রসেস, শিক্ষণ প্রক্রিয়ায় এ টিচার শো, একজন শিক্ষকের উচিত হবে। তারা বলতে চাইছে যে হুম, আর বঞ্চিত একটা দলের মধ্যে অন্তর্গত যে স্টুডেন্টরা রয়েছে, ছাত্ররা রয়েছে, তারা কি করছে, কম অংশগ্রহণ করছে ক্লাসে। মানে ক্লাসে, এখানে টিচিং লার্নিং প্রসেস বলতে ক্লাসের কথা বলছে, যে ক্লাসে কম অংশগ্রহণ করছে, মানে ঠিকঠাক ক্লাসে ইনভলভ হচ্ছে না, অংশগ্রহণ করছে না। এরকম পরিস্থিতিতে একজন টিচারের কি করা উচিত? আস্ক দ্য চিলড্রেন টু উইথড্র ফ্রম স্কুল, স্কুল থেকে তাদেরকে বেরিয়ে যেতে বলবেন? না। স্টুডেন্ট যদি ঠিক মতো ক্লাস না শোনে, তাহলে টিচার যে তাদেরকে বের করে দেবেন বা বেরিয়ে যেতে বলবেন, এমনটা কিন্তু ঘটতে পারে না, এবং এমনটা ঘটা উচিত না। তারপরে কি বলছে, অ্যাকসেপ্ট দিস সিচুয়েশন। তিনি কি করবেন, এ ধরনের পরিস্থিতিকে বা এ ধরনের পরিস্থিতি বা সিচুয়েশনকে কি করবেন, অ্যাকসেপ্ট করে নেবেন? না, এরকম পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করা যাবে না। হ্যাঁ। লোয়ার হার এক্সপেকটেশন ফ্রম সাচ স্টুডেন্ট, এই ধরনের ছাত্রদের কাছ থেকে তার যে প্রত্যাশা, এটা কমিয়ে দেবেন না, এমনটা কিন্তু চলবেও না। রিফ্লেক্ট অন হার ওন টিচিং, প্রথমে দেখতে হবে তার শিক্ষণের ওপর আলোকপাত করতে হবে। আচ্ছা, শোনা কি যাচ্ছে আমার কথা? হ্যাঁ। আচ্ছা দেখো, বলছে যে
এখানে কোশ্চেনটা বুঝতে পেরেছো? তো তোমার ক্লাসরুমে কিছু বঞ্চিত ছাত্র রয়েছে যারা ঠিকঠাকভাবে অংশগ্রহণ করে না। এরকম পরিস্থিতিতে অ্যাজ এ টিচার তুমি কি করবে? এটাই কোশ্চেনটার মূল কথা। তুমি ছাত্রদেরকে বেরিয়ে যেতে বলবে? বেরিয়ে যেতে বলা যাবে না। অ্যাকসেপ্ট দি সিচুয়েশন, সিচুয়েশনকে গ্রহণ করবে না। তাদের প্রতি লো এক্সপেকটেশন রাখবে এমনটা না। রিফ্লেক্ট অন হার ওন টিচিং, একজন টিচারের উচিত যে তার নিজের শিক্ষণের উপর আলোকপাত করা। তিনি যেভাবে শেখাচ্ছেন সেটা ঠিক না ভুল, সেটা দ্বারা বাকি ছাত্রদেরকে ইনভলভ করা যাবে না যাবে না, এটা বুঝতে হবে। তারপর ফাইন্ড ওয়েজ টু ইমপ্রুভ স্টুডেন্টস ইনভলভমেন্ট। তারপর কি করতে হবে? যে তাকে এমন একটা পথ অবলম্বন করতে হবে যাতে স্টুডেন্টের ইনভলভমেন্ট বৃদ্ধি পায়, স্টুডেন্টরা যাতে বেশি বেশি অংশগ্রহণ করতে পারে। তাহলে অপশন 4 ইজ কারেক্ট। অপশন 4 ইজ কারেক্ট হবে। কেন বলো তো? কারণ হলো স্টুডেন্ট তোমার ক্লাসরুমে মনোযোগ দিতে পারছে না। এই পরিস্থিতিতে তোমাকে যেটা ভাবতে হবে সেটা হলো কি, যে তোমার টিচিং কেমন রয়েছে, তোমাকে স্ট্র্যাটেজি বদলাতে হবে না বদলাতে হবে না, না তোমার স্ট্র্যাটেজি ঠিকঠাক আছে, তাদেরকে অন্যভাবে করা যাবে, তাদের ইনভলভমেন্ট বা তাদের পার্টিসিপেশন বাড়ানো যাবে, তাদের অংশগ্রহণ বাড়ানো যাবে, বা তারা ক্লাস যাতে মনোযোগ দিয়ে করতে পারে সেটাকে আরো বৃদ্ধি করা যাবে, এমন কোনো ভাবনা চিন্তা তোমাকে করতে হবে। ওকে। 14 নম্বর কি বলছে? ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম, একটা অন্তর্ভুক্তমূলক শ্রেণীকক্ষে। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ বলতে কি বোঝায়? অন্তর্ভুক্তমূলক শ্রেণীকক্ষ বলতে যেখানে কি হবে, নর্মাল শিশুরাও পড়বে, সাথে আবার যারা পিডব্লিউডি, পার্সন উইথ ডিসএবিলিটি, যাদের হালকা সমস্যা রয়েছে বা হালকা হ্যান্ডিক্যাপ যারা, তাদের কথা বলছি, যে এই বিশেষ চাহিদা সম্পন্ন যারা শিশু, তারাও সাথে পড়বে। তাহলে ইনক্লুসিভ ক্লাসরুম মানে নর্মাল শিশুদের সাথে সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও স্টাডি করবে একসাথে। তার মানে অন্তর্ভুক্তিমূলক মানে মেইন স্ট্রিমে, মানে মূল শিক্ষা স্রোতে সবাইকে একত্রিত করা, সবাইকে নিয়ে আসা, মানে তাদেরকে আলাদা না করে একত্রিত করা, অন্তর্ভুক্ত করা, একে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা সমাবিষ্ট শিক্ষা। হ্যাঁ, তো এইরকমই বলছে যে ইনক্লুসিভ ক্লাসরুম মানে সমাবিষ্ট শ্রেণীকক্ষ বা অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ বা সর্বসমাবিষ্ট শ্রেণীকক্ষ, যাই বলুক না কেন, এই ধরনের ক্লাসরুমে এই টিচার, একজন শিক্ষকের ড্যাশ ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান, ড্যাশ ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান, একজন শিক্ষক ড্যাশ ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা, ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা কি শুড নট প্রিফার, একজন শিক্ষকের ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা প্রস্তুত করা উচিত নয়, এমনটা হতে পারে না। শুড ওকাশনাল প্রিপেয়ার, তিনি মাঝে মাঝেই করবেন, প্রস্তুত করবেন ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যানটা, না, এটাও হতে পারে না। শুড অ্যাক্টিভলি প্রিপেয়ার, সক্রিয়ভাবে প্রস্তুত করবেন। ইয়েস, মাথায় রাখবে, একজন শিক্ষক তিনি কি করবেন, যে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান রয়েছে সেটাকে সক্রিয়ভাবে প্রস্তুত করবেন। কেন? ইনক্লুসিভ ক্লাসরুম মানে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে আছে, তাহলে তোমাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি অ্যাড্রেস করতে হবে। ইন্ডিভিজুয়ালি অ্যাড্রেস করতে গেলে কি করতে হবে, প্রত্যেক ধরনের স্টুডেন্টের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। সো আনসার 3 ইজ রাইট, অ্যাক্টিভলি প্রিপেয়ার করতে হবে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যানকে। শুড ডিসকারেজ দ্য প্রিপারেশন অফ, না এখন কোন ডিসকারেজের বিষয় নাই, ডিসকারেজ তো করাই যাবে না। হ্যাঁ, নিরুৎসাহিত হওয়া যাবে না। আচ্ছা, 15 নম্বর আসো। 15 নম্বর কি বলছে? The primary characteristics of children with dyslexia includes, ডিসলেক্সিয়া অন্তর্ভুক্ত যে শিশুরা রয়েছে বা ডিসলেক্সিয়ায় ভুগছে এমন শিশুদের প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স মানে প্রাথমিক বৈশিষ্ট্যটা কি? আমরা জানি ডিসলেক্সিয়া মানে কি, বলো? ডিসলেক্সিয়া মানে, ডিসলেক্সিয়া মানে হলো যাদের পড়তে সমস্যা, যাদের পড়তে সমস্যা রয়েছে। তার মানে অ্যাটেনশন ডেফিসিয়েট তো হবে না, ডাইভার্জেন্ট থিঙ্কিং এটাও হবে না,
inability to read fluently. Yes, option 3 is right. মানে ঠিকঠাক ভাবে পড়তে না পারা, পড়তে অক্ষমতা, একে ডিসলেক্সিয়া বলা হয়। ওকে, তারপর 16 নম্বর দেখো, বলছে দ্য কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন। কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন বলছে সর্বসমাবিষ্ট বা অন্তর্ভুক্তমূলক শিক্ষা, এই ধারণাটি অ্যাডভোকেট ইন রাইট টু এডুকেশন অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্টে বলা হয়েছে, যেটা 2009 সালে তৈরি হয়েছে। 2009 সালের রাইট টু এডুকেশন অ্যাক্টে এই ইনক্লুসিভ এডুকেশন ধারণাটিকে বলা হয়েছে। এই ধারণাটি বেস করছে কার উপর, বেসড অন কার উপর ভিত্তি করছে? বিহেভিয়ারিস্টিক প্রিন্সিপালস না, এখানে কোনো আচরণমূলক নীতির উপর নয়। এ সিম্প্যাথেটিক অ্যাটিটিউড না, এই যে ইনক্লুসিভ যে এডুকেশনটা রয়েছে এটা কিন্তু কারো উপর সিম্প্যাথি দেখা হচ্ছে না। অ্যাকচুয়ালি এখানে ইনক্লুসিভে কি বলা হচ্ছে, যে যারা হালকা ডিজেবল রয়েছে বা যাদের ডিজেবিলিটি রয়েছে তারাও মূল ক্লাসে এসে পড়তে পারবে, নর্মাল শিশুদের সাথে এসে বা সাধারণ শ্রেণীকক্ষে এসে পড়তে পারবে। তাহলে এই জন্য কি সিম্প্যাথি দেখালো? না, এখানে কোনো সিম্প্যাথি নয়, এ রাইট বেসড হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ। এটা একটা অধিকার ভিত্তিক মানবতাবাদী দৃষ্টিকোণ। কেন? যারা শিশু রয়েছে, যাদের হালকা সমস্যা রয়েছে, যারা ডিসেবিলিটিতে ভুগছে, তাদেরও কি রয়েছে? অধিকার রয়েছে, তাদেরও অধিকার রয়েছে। তার মানে এই যে রাইট টু এডুকেশন, একটা ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হয়েছে 2009-এ, এটা কিন্তু তাদের অধিকারের উপর বেশ করে করা হয়েছে, এখানে কোনো দয়া দেখানোর ব্যাপার নেই। mainstreaming of disabled by offering them primary vocational education, না ভোকেশনাল এডুকেশনের মাধ্যমে তাদের মেনস্ট্রিমে আনা যাবে এমনটা নয়, সব শিক্ষার ক্ষেত্রে তাদেরকে মেনস্ট্রিমে আনতে হবে, এটা তার বক্তব্য। কিন্তু আমাকে বলেছে কার উপর ভিত্তি করে হচ্ছে, তাহলে নিশ্চয় তাদের অধিকারের উপর ভিত্তি করে এটা ঘটেছে। তাদেরও যে অধিকার আছে, তারাও যে দেশের নাগরিক, তার উপর বেশ করে। তারপর কি বলছে? ইন দা কনস্ট্রাকটিভিস্ট ফ্রেমওয়ার্ক। কনস্ট্রাকটিভিস্ট ফ্রেমওয়ার্ক বলতে নির্মিতিবাদ কাঠামোতে বা নির্মিতিবাদ। নির্মিতিবাদ মানে কি? যারা নির্মাণ করতে বিশ্বাসী, যারা নির্মাণ করে, ধ্বংস নয়, নির্মাণ। লার্নিং ইজ প্রাইমারি, শিখন প্রাথমিকভাবে ঘটে। তা নির্মিতিবাদে শিখনটা কি ঘটে কার উপর বেশ করে? বেস অন রোট মেমোরাইজেশন, মুখস্থের উপর। সেন্টার্ড অ্যারাউন্ড রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্টকে কেন্দ্র করে। অ্যাকোয়ার্ড থ্রু কন্ডিশনিং, কন্ডিশনিং এর মাধ্যমে। ফোকাস অন প্রসেস অফ মিনিং মেকিং, মিনিং মেকিং প্রক্রিয়ার উপর আলোকপাত করে। মাথায় রাখবে, কনস্ট্রাকটিভিস্টদের বক্তব্য হলো তৈরি করা, কোনো কিছুকে তৈরি করা মানেই বুঝতে হবে মিনিং মেকিং, তার অর্থকে কি করতে হবে? তৈরি করতে হবে, তার অর্থকে বুঝতে হবে। অর্থ বোঝার উপর আলোকপাত করলেই কিন্তু কি হবে? লার্নিং ভালো হবে, লার্নিং অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাই না? তার মানে কনস্ট্রাকটিভিস্টের ক্ষেত্রে বা যারা নির্মিতিবাদ বা যারা নির্মাণে বিশ্বাসী, তারা সবসময় নির্মাণের কথাই বলবে। হ্যাঁ, নির্মাণের কথা বলতে গেলে নিশ্চয় মিনিং মেকিং প্রক্রিয়াটা উপর জোর দিতে হবে। কেন? অর্থপূর্ণ প্রক্রিয়ার উপর জোর দিলেই কিন্তু কি করা যাবে? কনস্ট্রাকটিভিস্ট ফ্রেমওয়ার্ক বা কনস্ট্রাকটিভিস্ট কাঠামোতে শিক্ষাটাকে কমপ্লিট করা যাবে। ওকে, তারপরে বলছেন নেম থিওরিজ। নেম থিওরিজ দ্যাট চিলড্রেন কনস্ট্রাক্ট অ্যাবাউট ভেরিয়াস ফেনোমেনা। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, মানে নেম থিওরি অনুযায়ী, যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় শিশুরা কি করে? এই নেম থিওরিকে কনস্ট্রাক্ট করে, মানে বিভিন্ন ঘটনার প্রসঙ্গে। নেম থিওরি বলতে তারা এমন এমন কাজ করে, এমন এমন ঘটনাগুলোকে বলে যে একটু বোকা টাইপের কথা। হ্যাঁ, বা তাদের মধ্যে এমন ভাবে ধারণাগুলো বসে গেছে যেগুলো একটু মানে নির্বোধ টাইপের, এগুলোকে বলা হয় নেম থিওরি। এখানে এখানকার কথা বলছে যে নেম থিওরিজ দ্যাট চিলড্রেন কনস্ট্রাক্ট, নেম থিওরিজ যেটা শিশুরা কি করে? তৈরি করে। অ্যাবাউট ভেরিয়াস ফেনোমেনা, বিভিন্ন ঘটনা সম্বন্ধে। শুড বি ইগনোরড বাই দ্য টিচার, এই ধরনের ঘটনাকে একজন শিক্ষক ইগনোর করবেন, এড়িয়ে চলবেন? তিনি কি এড়িয়ে চলবেন? না,
এই ধরনের ঘটনাকে তিনি এড়িয়ে চলবেন না। শুড বি পানিশ, তাদেরকে শাস্তি দেবে বাই দ্য টিচার, শিক্ষকের দ্বারা না। তাদের এই নির্বোধ তথ্য বা ভুলভাল বলা বা ভুলভাল এই করার জন্য শাস্তি দেবে, এমনটা করা যাবে না। শুড বি রিপ্লেস বাই কারেক্ট অন থ্রু রিপিটেটিভ মেমোরাইজেশন। এটা কি রিপিটেটিভ মেমোরাইজেশন মানে পুরো বারবার মুখস্থ করিয়ে কারেক্ট করে দেওয়া হবে না, এটাও করা যাবে না। should be challenged by presenting counter evidence and example। কি করা উচিত? প্রমাণ এবং উদাহরণ তার বিপরীতে তার কাউন্টারে কি করতে হবে? প্রেজেন্ট করতে হবে, হাজির করতে হবে, দিয়ে তাকে চ্যালেঞ্জ করতে হবে, ভাই বা বাবু তোমরা যে কথাটা বলছো, তোমরা যে বলছো এটা ভুল, এটা ঠিক। তাহলে তাদের একটা প্রমাণ এবং উদাহরণের সাহায্যে কিন্তু সেটা বোঝাতে হবে। ওকে, তারপর কি বলছেন? চাইল্ড সেন্টার্ড পেডাগজি প্রমোটস। চাইল্ড সেন্টার্ড পেডাগজি মানে শিশু কেন্দ্রিক শিক্ষাশাস্ত্র প্রমোট করছে, বৃদ্ধি করছে বা প্রচার করছেন বা বাড়াবা দিচ্ছেন। কি? এক্সক্লুসিভ রিলায়েন্স অন টেক্সটবুক, টেক্সটবুকের উপর মানে জোর দেওয়ার কথা বলছে, মানে একদম একচেটিয়া ভাবে টেক্সটবুকের উপর জোর দিতে হবে। চাইল্ড সেন্টারের বক্তব্য কি সেটা? না গিভিং প্রাইমেসি টু চিলড্রেন্স এক্সপিরিয়েন্স, না শিশুদের যে রয়েছে, তোমার অভিজ্ঞতা রয়েছে, তাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছে। না রোট মেমোরাইজেশন, না মুখস্থ করার কথা বলেছে। না লেভেলিং অ্যান্ড ক্যাটাগরাইজেশন অফ স্টুডেন্টস বেসড অন অ্যাবিলিটি, না ক্ষমতার উপর বেশ করে ছাত্রদের মধ্যে শ্রেণীকরণ করতে বলেছে। মাথায় রাখবে, চাইল্ড সেন্টার্ড মানে হলো শিশু কেন্দ্রিক, তার মানে শিশুদের গুরুত্ব বেশি, শিশুদের কথা ভেবেই যে শিক্ষা দেওয়া হয় সেটা হলো চাইল্ড সেন্টার্ড এডুকেশন। ওকে, তাহলে এমন সিচুয়েশনে তাহলে বুঝতে হবে তোমাকে যে শিশুরাই কিভাবে প্রাথমিক গুরুত্ব পাবে। তার মানে অপশন 2 ইজ রাইট। কি? গিভিং প্রাইমেসি টু চিলড্রেন্স এক্সপিরিয়েন্স, শিশুদের অভিজ্ঞতাকে কি করতে হবে? প্রাথমিকতা দিতে হবে। শিশুদের এক্সপিরিয়েন্সকে তোমাদের শুনতে হবে, তাদের ইগনোর করা যাবে না। এটা চাইল্ড সেন্টার পেডাগজির মূল কথা, এটাই প্রমোট করছে। ওকে, উত্তর হবে 2। তারপর 20 নম্বর দেখো, 20 নম্বর কি বলছে? ইমোশনস এন্ড কগনিশন আর ড্যাশ ইচ আদার। ইমোশন এবং কগনিশন, আবেগ এবং প্রজ্ঞা, প্রজ্ঞা মানে জ্ঞান, আবেগ এবং জ্ঞান বা প্রক্ষোভ এবং প্রজ্ঞা, আর ড্যাশ ইচ আদার, একে অপরের কি? কমপ্লিটলি সেপারেট ফ্রম, একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, ইন্ডিপেন্ডেন্ট অফ, একে অপরের থেকে স্বাধীন, ইন্টারওভেন, একে অপরের সাথে মিলিত, নট রিলেটেড, কোনো সম্পর্কিত নয়। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে মাথায় রাখবে যে ইমোশনস এন্ড কগনিশন আর ড্যাশ ইচ আদার। এই ধরনের কেসে কি হবে? এই ধরনের কেসে মাথায় রাখবে যে ইমোশন এবং আবেগ কখনো একে অপরের সাথে আলাদা হতে পারে না। মানে ইমোশন বা আবেগ এবং প্রজ্ঞা মানে জ্ঞান, এটা একে অপরের সাথে ইন্টারওভেন, এরা একে অপরের সাথে কি আছে? জুড়ে আছে, এদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে। কেন? কারণ হলো কেউ যদি বেশি লজ্জা পায় তাহলে তার জ্ঞান অর্জনে বাধা পাবে। তার লজ্জা একটা প্রক্ষোভ, তাহলে কি হচ্ছে? জ্ঞানের সাথে লজ্জার বা ইমোশনের একটা কি রয়েছে? সম্পর্ক রয়েছে। বলে তো বেশি লাজুক হলে, বেশি ফ্লেক্সিবল হলে, বেশি লজ্জা পেলে জ্ঞানে বা জ্ঞান অর্জনে ব্যাহত হবে। ওকে, সো আনসার 3 ইজ রাইট। তারপর 21 নম্বর দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট লার্নিং ইজ কারেক্ট ফ্রম এ কনস্ট্রাকটিভিস্ট পার্সপেক্টিভ। কনস্ট্রাকটিভিস্ট পার্সপেক্টিভের দিক থেকে নিচের কোন স্টেটমেন্ট গুলো শিখন সম্বন্ধে সঠিক?
আচ্ছা, একটা কথা মাথায় রাখবে, এই কনস্ট্রাকটিভিস্ট যে বারবার বলছে, কনস্ট্রাকটিভিস্টদের বক্তব্য হলো যে কোনো জিনিস কি করা, নির্মাণ করা। নির্মাণ করতে গেলে কি করতে হবে, নিশ্চয়ই সে বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। আর সেই ভালো সে বিষয়ে ভালো জ্ঞান থাকা মানে কি নিশ্চয় মুখস্থ জ্ঞান নয়। সেখানে কি থাকবে, তার জ্ঞান সর্বদা ইফেক্টিভ জ্ঞান থাকবে, যাতে করে তারা কোনো কিছুকে কনস্ট্রাক্ট করতে পারে বা তৈরি করতে পারে, তাই না? তো বলছেন হুইচ আর দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট লার্নিং ইজ কারেক্ট ফ্রম এ কনস্ট্রাকটিভিস্ট পার্সপেক্টিভ। কনস্ট্রাকটিভিস্ট পার্সপেক্টিভের দিক থেকে কোনটা সঠিক এটা আমাকে বলেছে। ওকে, তো লার্নিং ইজ প্রসেস অফ রিপ্রোডাকশন এন্ড রিকল। এই যে রিপ্রোডাকশন এন্ড রিকল, পুনরায় তৈরি করা, উৎপাদন করা, বা রিকল মানে স্মরণ করা, এই প্রক্রিয়াতে শিখন ঘটে না। কনস্ট্রাকটিভিস্টদের বক্তব্য হল যে রিকলের উপর বেশ করে শিক্ষা ঘটবে, এমনটা নয়, এমনটা নয়। ওকে, তারপরে কি বলছে, লার্নিং ইজ দ্য প্রসেস অফ রোড মেমোরাইজেশন। না, রোড মেমোরাইজেশনের মাধ্যমে কনস্ট্রাকটিভিস্টদের বক্তব্য অনুযায়ী এটা শিখনটা হয় না। লার্নিং ইজ কন্ডিশনিং অফ বিহেভিয়ার বাই রিপিটেটিভ অ্যাসোসিয়েশন। রিপিটেটিভ অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটা কন্ডিশনিং বিহেভিয়ারের মাধ্যমে কি হয়, শিখন ঘটে। কারণ শিখন একটা কন্ডিশনিং বিহেভিয়ার, হ্যাঁ, যেখানে রিপিটেটিভ অ্যাসোসিয়েশনের দ্বারা হয় না, এমনটা হয় না। এটা রিপিটেটিভ বলতে বুঝতে পারছো প্যাভলোভের যে থিওরিটা, যে একটা স্টিমুলেশনের সাথে একটা রেসপন্সের যে অ্যাসোসিয়েশন, এর মাধ্যমে কি করা, সেখানটাকে তো ইয়ে করা, এমনটা কিন্তু কনস্ট্রাকটিভিস্টদের বক্তব্য না। কনস্ট্রাকটিভিস্টদের বক্তব্য তো আমি বললাম, তোমরা বুঝতে পেরেছো। তারপরে বলছে লার্নিং ইজ এ প্রসেস অফ কনস্ট্রাকশন অফ নলেজ বাই অ্যাক্টিভ এনগেজমেন্ট। সক্রিয়তার সাথে জ্ঞানকে কনস্ট্রাক্ট করা, এটাই কনস্ট্রাকটিভিস্টদের দৃষ্টিকোণ থেকে সঠিক কথা, সক্রিয়তার সাথে। ওকে, সো অপশন 4 ইজ রাইট। তারপর কি বলছেন, প্রেজেন্টিং স্টুডেন্টস উইথ ক্লিয়ার এক্সাম্পলস অ্যান্ড নন এক্সাম্পলস। ছাত্রদেরকে তুমি প্রেজেন্ট করছো, উপস্থাপন করছো কোন টপিক, সেটা একদম ক্লিয়ার, স্পষ্ট কোনো উদাহরণ বা উদাহরণ নয়, মানে উদাহরণ না দিয়ে আর কি কোনো কিছুকে উপস্থাপন করছো, এটাকে কি বলা হবে? ইজ অ্যান ইফেক্টিভ ওয়ে টু এনকারেজ কনসেপচুয়াল চেঞ্জ। ধারণাগত পরিবর্তনের জন্য এটাকে এনকারেজ করবে, তার একটা ইফেক্টিভ ওয়ে, তার ইফেক্টিভ ওয়ে না, এমনটা বলা যাবে? আমি যদি বলি না, গল্পটা হলো আমরা এক্সাম্পল কেন দিই কোন একটা টপিকের, যাতে বিষয়টা বা ধারণাটা স্পষ্ট হয়, তাই না? ধারণাটা যাতে স্পষ্ট হয় তার জন্য তো দিই। তাহলে এমন বলা যাবে না যে কনসেপচুয়াল চেঞ্জ করার এটা ইফেক্টিভ ওয়ে নয়। মাথায় রাখবে, আমরা কোনো বিষয়ে উদাহরণ দিচ্ছি, এই এই জিনিসটা কিন্তু অবশ্যই কি করবে, একটা ইফেক্টিভ ওয়ে টু এনকারেজ কনসেপচুয়াল চেঞ্জ, ধারণাগত পরিবর্তনের জন্য একটা ইফেক্টিভ ওয়ে। সত্য কথা। লিস্ট টু কনফিউশন না, কনফিউশন তার না, স্পষ্ট উদাহরণ দিলে কনফিউশন তো কোনো গল্প নেই। কোজ গ্যাপসে তো কোনো ব্যাপার নেই। আর ফোকাস প্রসিডিউরাল নলেজ রাদার দেন কনসেপচুয়াল নলেজ। না, কনসেপচুয়াল নলেজ বাদ দিয়ে পদ্ধতিগত জ্ঞানের উপর জোর দেবে, এমনটাও না। ওকে, তারপর কি বলছে, রিপিটেডলি আস্কিং চিলড্রেন টু এনগেজ ইন লার্নিং অ্যাক্টিভিটিস। স্টুডেন্টদের বা শিশুদের তুমি বারবার বলছো যে শিখনে যোগ দিতে, তারা যাতে শিখন কাজে যোগ দেয়, তার জন্য তুমি বারবার বলছো, আইদার টু অ্যাভয়েড পানিশমেন্ট অর টু গেইন রিওয়ার্ড। তাদেরকে হয় শাস্তি এড়ানোর জন্য অথবা পুরস্কার দেওয়ার জন্য। তার মানে তুমি কি করছো, শিশুদেরকে পড়াতে যোগ দিতে বলছো যে হয় শাস্তি এড়ানোর জন্য, যে ভাই মানে বাবা শাস্তি যদি না পেতে চাও তাহলে পড়া করো, বা পুরস্কার যদি পেতে চাও তাহলে পড়া করো। এর ফলে কি হবে, ডিক্রিজ এক্সট্রিনসিক মোটিভেশন, বাইরের মোটিভেশনটা বা বাহ্যিক মোটিভেশনটা কমে যাবে,
না ইনক্রিজ ইন্ট্রিনসিক মোটিভেশন, না ভেতরের মোটিভেশন বেড়ে যাবে, না উড এনকারেজ চিলড্রেন টু ফোকাস অন মাস্টারি রাদার দ্যান পারফরমেন্স গোলস, না পারফরমেন্স গোলের থেকে মানে তার ক্রিয়াকলাপ বা কর্মকাণ্ডের যে লক্ষ্য বা পারফরমেন্স যে লক্ষ্য তার থেকে কি করবে, তার থেকে মাস্টারির উপর ফোকাস করবে এমনটা না। ডিক্রিজ চিলড্রেন্স ন্যাচারাল ইন্টারেস্ট অ্যান্ড কিউরিসিটি ইনভলভ ইন লার্নিং, শিখনে যে ইয়ে রয়েছে, শিশুদের যে ন্যাচারাল যে ইয়ে ইন্টারেস্ট আগ্রহ সেটা কমে যাবে। কেন? যখনই তাদেরকে শাস্তি বা পুরস্কার দেওয়া হবে তখন সেটাকে শাস্তি এড়ানোর জন্য কাজ করবে অথবা পুরস্কার পাওয়ার জন্য কাজ করবে, তাহলে তার অরিজিনাল এটা কিন্তু কাজ করলো না। ওকে, তারপরে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং প্র্যাকটিসেস প্রমোট মিনিংফুল লার্নিং, নিচের কোন ঘটনাটি অর্থপূর্ণ শিখনে ক্ষেত্রে মানে শিখনকে প্রমোট করছে? কর্পোরাল পানিশমেন্ট, কোঅপারেটিভ লার্নিং এনভায়রনমেন্ট, না কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এভালুয়েশন, না কনস্ট্যান্ট কম্পারেটিভ এভালুয়েশন। মাথায় রাখতে হবে, বলছে মিনিংফুল মানে অর্থপূর্ণ শিখনে প্রমোট করছে, অর্থপূর্ণ শিখনে সাহায্য করছে কে, কোনগুলো? এই ক্ষেত্রে তোমাদের একটু মাথায় রাখতে হবে অর্থপূর্ণ মানে যে শিখনের একটা কি রয়েছে, অর্থ রয়েছে, কার্যকারিতা রয়েছে এমন অবস্থা। হ্যাঁ, তার নিশ্চয় এখানে কর্পোরাল হবে না, হবে কোঅপারেটিভ লার্নিং এনভায়রনমেন্ট, আর কি হবে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ এভালুয়েশন। কোঅপারেটিভ একে অপরের সহযোগিতামূলক শিক্ষণ যদি ঘটে এবং কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এভালুয়েশন যদি ঘটে তাহলে কিন্তু একটা অর্থপূর্ণ শিক্ষণ সম্ভব। তারপরে আসুন 25 নম্বর কি বলছে, হাউ ক্যান টিচার ফ্যাসিলিটেট আন্ডারস্ট্যান্ডিং অফ কমপ্লেক্স কনসেপ্ট ইন চিলড্রেন, মানে একজন শিক্ষক কিভাবে শিশুদেরকে একটা জটিল ধারণা বোঝাতে সাহায্য করবে বা বোঝাবে, কিভাবে? বাই ডেলিভারিং লেকচারের মাধ্যমে, অর্গানাইজিং কম্পিটিটিভ ইভেন্টস, না কোনো কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক ঘটনা অর্গানাইজ করে বা অনুষ্ঠান অর্গানাইজ করে, রিপিটিটিভ মেকানিক্যাল ড্রিল, বারবার কোনো কিছুকে মানে মানে এমনভাবে প্র্যাকটিস করা যে যান্ত্রিক হয়ে যাওয়া, তার মাধ্যমে, না প্রোভাইডিং অপরচুনিটিস ফর এক্সপ্লোরেশন এন্ড ডিসকাশন, কোনো কিছু সন্ধান এবং আলোচনা সুযোগ প্রদান করে। মাথায় রাখবে কোনো কনসেপ্ট বৃদ্ধি করতে গেলে বা কোনো জটিল কনসেপ্ট বোঝাতে গেলে নিশ্চয়ই তাদের কি করতে হবে, সেই বিষয় সম্বন্ধে এক্সপ্লোর করতে দিতে হবে এবং আলোচনা করতে হবে, তাহলে এতে কনসেপ্ট বাড়বে। সো অপশন 4 ইজ রাইট।